মিথ্যাটা আসলে কে বলছে, মির্জা ফখরুল নাকি এই সময় পত্রিকার সেই ভদ্রলোক? গতকাল একটা সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে চাউর হয়েছে, সেটা হচ্ছে যে মির্জা ফখরুল বলেছেন জামাত তাদের কাছে 30টি আসন চেয়েছিল। তো এই ঘটনার প্রচারের পর মোটামুটি তোলপাড় হয়ে গেছে। জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাম পরোয়ার, তিনি সরাসরি জানতে চেয়েছেন যে কে আপনার কাছে 30টি আসন চেয়েছিল, কোথায় চেয়েছিল, কিভাবে চেয়েছিল, বলেন, প্রমাণ দেন যে জামাত 30টি আসন আপনাদের কাছে চেয়েছিল। এবং জামাতের লোকেরা বা জামাতের বাইরেও যারা আছেন তারা সার্কামস্টেন্সগত যত এভিডেন্স তাদের কাছে আছে তারা বুঝে ফেলছে যে আসলে এটা একটা মিথ্যা কথা। এই ধরনের কোনো আলোচনা ওনাদের সাথে আমাদের কোনো পর্যায়ে হয়নি। আমরা এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে একটা বক্তব্য আমরা দিচ্ছি আর কি। আমাদের জানা মতো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই। 30 আসন চাওয়ার মতো জামাতের অবস্থান এখন নেই। এর আগেও যত জোটবদ্ধ নির্বাচন হয়েছে তাতেও জামাতের 80, 160 এরকম ডিমান্ড ছিল। এবার জামাতের এমন কি অবস্থা হলো যে তারা মাত্র 30টা আসন চাইবে, যখন তাদের এখন আর মাঠে আওয়ামী লীগ নেই, প্রধান বিরোধী দল অথবা সরকারি দল হওয়ার সম্ভাবনা দেখা গেছে জামাতের ক্ষেত্রে। তাহলে তারা কেন 30 আসন চাইবে? মানে মিথ্যা বলতে হলেও মিথ্যা বলার মতো যে শিল্প থাকে, সে শিল্পবোধ থাকতে হয়। শিল্পবোধ বলতে সেন্স অফ প্রপোর্শন বা পরিমিতি বোধ থাকতে হয়। অ্যাটলিস্ট যদি বলতো যে জামাত 100 আসন চেয়েছে, তাও মানুষ ভাবতো যে হ্যাঁ ঠিক আছে, এটা হইতে পারে। কারণ এর আগেও জামাতকে আওয়ামী লীগ 100 আসনের প্রস্তাব দিয়েছে, আমরা সেটাও জানি, আমরা নিজেই সেটা সাক্ষী। কারণ যার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছিলেন তিনি আমাদের সামনে এগুলো প্রকাশ করেছেন যে এরকমটি আওয়ামী লীগের অমুক ব্যক্তি এই ধরনের একটা অফার দিয়েছে। তবে আমি একটা জিনিস বলে রাখি, এই অফারগুলো সাধারণত আনুষ্ঠানিক অফার হয় না। এগুলো হয় এমনভাবে যাতে পরবর্তীতে যে অফার দিয়েছি বা নিয়েছি এগুলোর কোনো রেকর্ড না থাকে, এই টাইপেরই একটা বিষয় হয়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে সেই অফার বারংবার আওয়ামী লীগ থেকে আসছে যে আপনারা বিএনপি থেকে সরে আসেন, আপনাদেরকে 100 আসনের নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ দিব, সেখানে খুব সুষ্ঠু ভোট হবে, আপনারা নির্বাচিত হয়ে আসতে পারবেন, বাকি দিকগুলো আপনাদের দেখার দরকার নেই। কিন্তু জামাত এই ফাঁদে পা দেয় না, আওয়ামী লীগের ফাঁদে কখনো পা দেয় নাই। সেই জামাত এখন বিএনপির কাছ থেকে 30 আসন চাইবে, এটা আসলে কোনো পাগলও বিশ্বাস করে নেই। তো যার ফলে কি হয়েছে, এটার একটা বাউন্স হয়েছে, চরম মানে করার ধরনের একটা বাউন্স হয়েছে, যেটাকে বলে ওভারহেলমিং বাউন্স, উপচে পড়া এক ধরনের বাউন্স হয়েছে। মানুষ এটা কোনোভাবেই নিতে পারেনি। এরপর কি হলো, এরপর আবার বিএনপি, মির্জা ফখরুল, অন্যরা বলতে শুরু করলো আসলে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। প্রথম বলল যে অমুক পত্রিকার সঙ্গে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। এরপর আবার বলল যে সাক্ষাৎকার ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এখন বাস্তব পত্রিকাগুলো যে প্রত্যেকটা সাক্ষাৎকারে বিকৃতভাবে উপস্থাপন করছে তার প্রমাণ হচ্ছে প্রথম আলো। মির্জা ফখরুলকে প্রশ্ন করা হলো যে আপনি এই যে এখন ইসলামপন্থীদের যে জয় জয়কার একটা অবস্থা, তারা সব জায়গায় মিটিং করছে, বড় বড় সমাবেশ করছে, আপনার কি মনে হয় না যে দক্ষিণপন্থীদের উত্থান করছে? তখন তিনি বলেছেন হ্যাঁ, আমি এটা বাস্তব, যেটা দেখছি সেটাই তো মনে হচ্ছে, বলছে। তো প্রথম আলো কি করলো, সেখান থেকে ওইটাকে হেডলাইন করলো, অর্থাৎ একজন ব্যক্তিকে ফায়ার করে দিল। মানে প্রথম আলো নিজের বক্তব্যটাকে মির্জা ফখরুলের মুখ দিয়ে বয়ান করে দিল। তো এটা কি মির্জা ফখরুলকে তারা ভালোবেসে করছেন নাকি তাকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য করছেন, এটা মির্জা ফখরুল নিজের বোঝা উচিত। যদি এরপর মির্জা ফখরুল নিজে এটা উপলব্ধি করে তাদের ব্যাপারে ব্যবস্থা না নেন বা কিছু না বলেন, তাহলে বুঝতে হবে যে আসলে মির্জা ফখরুলকে প্রথম আলো ফাঁদে ফেলে নেয়, বরং তিনি এইভাবেই মজা পাচ্ছেন বা তাদেরকে দিয়ে নিজেরা এটা করাচ্ছেন। কিন্তু আমাদের কাছে আপাতত দৃষ্টিতে মির্জা ফখরুল যে মানের লোক, যে ধরনের ভদ্রতার কথা তিনি বলেন, ইতিপূর্বে বিভিন্ন জায়গায় তিনি জামাত শিবির সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন সেগুলো পজিটিভ মন্তব্য করেছেন। শিবিরের ব্যাপারে মির্জা ফখরুল খুবই পজিটিভ মন্তব্য করেছেন এবং তার নিজের দলের ছেলেদেরকে তিনি সেভাবে শিক্ষিত হওয়ার জন্য, সেভাবে মেধাবী হওয়ার জন্য, মেধা চর্চার জন্য উপদেশ দিয়েছেন, চরিত্রবান হওয়ার জন্য উপদেশ দিয়েছেন। তো কিন্তু এখনকার তার যে বক্তব্য মিডিয়া যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেগুলোর সাথে আমরা কোনো মিল দেখতে পাচ্ছি না। শুধু মির্জা ফখরুল নয়, আরো বহুজনের, জামাতের আমিরের
বক্তব্যকে খণ্ডিত আকারে, বিকৃত আকারে প্রকাশ করা হয়। তো এটা মিডিয়া চাইলে, পত্রিকাওয়ালারা চাইলে এটা করতে পারে, এবং এগুলো করে তারা ভিউ ব্যবসা করার জন্য বা একটি অপরাজনীতির সুযোগ নেওয়ার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য। তো এই ক্ষেত্রে কি আসলে কি হলো? এই সময় কলকাতার একটা পত্রিকা, যে পত্রিকার আসলে তেমন কোনো ভ্যালু নেই, এবং ওই পত্রিকা থেকেও আমরা এই সংবাদ দেখিনি। আমরা দেখেছি ওই পত্রিকা থেকে যখন কোট করে বাংলাদেশের স্বনামধন্য কিছু পত্রিকা এটাকে সামনে আনলো, তখন আমরা দেখতে পেয়েছি এবং আমরা বুঝতে পারলাম যে আসলে জামাতের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হয়েছে, এবং সেই অপপ্রচারটি মির্জা ফখরুলের ঘাড়ে বন্দুক রেখে করা হয়েছে। এখন দেখার বিষয় যে মির্জা ফখরুল এই সময় অনলাইন পত্রিকার বিরুদ্ধে কী ব্যবস্থা নেন, আদৌ নেবেন কিনা বা নিতে পারবেন কিনা। এর চেয়ে বড় কথা হচ্ছে যে এইরকম কলকাতার গণমাধ্যম নাম দিয়ে বিভিন্ন এজেন্টরা যে বাংলাদেশে এসে বাংলাদেশের রাজনৈতিক অ্যাটমসফিয়ারটাকে ধ্বংস করছে, নষ্ট করছে, বিশৃঙ্খল করছে, এই জিনিসগুলো আমাদের এই মেধাবী রাজনীতিবিদরা বোঝেন কিনা। যদি না বুঝে থাকেন তাহলে তাদের উচিত হবে এগুলোকে আরও ধীর স্থিরভাবে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী তাদের কথা বলা। মিডিয়াগুলোকে প্রতিনিয়ত শত শত টকশো করতে হয়। তারা নানান ধরনের বিতর্কিত ইস্যু নিয়ে কথা বলবেন, কিন্তু এই বিতর্কের ফাঁদে পা দিয়ে আমাদের জনগোষ্ঠী যদি বিভ্রান্ত হয় তাহলে সেই দায় আসলে মিডিয়াগুলোকে নিতে হবে। যদি আমরা দেখি মিডিয়া আসলে কোনো দায় নেয় না, আবার দায় না নিলেও তারা যে আজীবন খুব ভালো লাইফ লিড করতে পারে তা আমরা দেখি না, কারণ এইবারের ঝড়ে অনেক মিডিয়া কর্তা ব্যক্তিরাও কিন্তু ঝরে পড়েছে। এখনও ফ্যাসিবাদের একটা বড় অংশ মিডিয়াতে রয়ে গেছে। এই ফ্যাসিবাদের এই বড় অংশটাকে যদি মিডিয়া থেকে সরানো না যায়, মিডিয়ার বয়ান যদি এখনও ভারত নির্ভর হয়ে থাকে, ভারতীয় বয়ান, ফ্যাসিবাদের বয়ানই চলতে থাকে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এই যে জুলাইয়ের অভ্যুত্থান, এই অর্জন কোনো কাজে লাগবে না। বিএনপি মহাসচিবকে এটা উপলব্ধি করার অনুরোধ জানাবো। যদি আপনি মনে করেন যে আপনার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তাহলে এই ধরনের গণমাধ্যমের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেন। গণমাধ্যম বললেই সেটা গণমাধ্যম হয় না, অনেক সময় সেগুলো মানুষকে জবাই মাধ্যম হয়ে যায়, মানুষকে একেবারে ধ্বংস শেষ করে দেওয়া। শব্দটা বললে ইউটিউবে হতে পারে, তো যাই হোক, সেই শব্দটা এরকম একটা কিছু করে ফেলে, তারা স্লাটার করে ফেলে। তো এই জাতীয় অবস্থা থেকে যদি নিজেকে হেফাজত করতে চান, জনরোষ থেকে যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে এই মিডিয়াগুলোর ব্যাপারে সতর্ক হন এবং আইনি ব্যবস্থা নিন। স্বাধীনতার 53 বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জামাত ইসলামীকে যদি সাইজ করতে চান, তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে।